परदेसी परदेसी जाना नहीं हमें छोड़ के मुझे छोड़ के লাঠি গদা আমার হাতেই শোভা পায়। পশ্চিমবাংলায় যে অসুর রাজ চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ধরনের শস্ত্রের প্রয়োজন আছে। আপনি নাকি কুণাল ঘোষের জন্য দুঃখিত? বন্ধু মানুষ একটু সমবেদনা হলো মনে যে আজ তো কিছুই থাকলো না ওনার হাতে, আমার তো এমপি পদটা আছে। দুর্গাপুর বর্ধমানের হাওয়া কিরকম বুঝছে? বিজেপির হাওয়া বইছে, জানি না আমার নামের সঙ্গে তাপমাত্রা বোধহয় যুক্ত হয়ে যায়। গরম হাওয়াতে জোড়া ফুল শুকিয়ে যাচ্ছে। কীর্তি আজাদের থেকে যদি জুন হতো গ্ল্যামার ফ্যাক্টরে অনেক লড়াইটা বেশি ভালো হতো না? আমার গ্ল্যামার কি কম আছে? ঠান্ডা লড়াই করি না, গরম লড়াই করি, আর কেউ না করলে আমি তাকে চমকাই। ভাষা প্রয়োগের জন্য কমিশন থেকে আপনাকে সতর্ক করা হয়েছে, তারপরেও তো দিলীপ ঘোষ বদলায়নি। যাকে কেন্দ্র করে এই ভাষা প্রয়োগ করছে তারা বদলেছে কি? তাদেরকে বদলে দেওয়ার জন্য আমি এসেছি, আর বদলাবো। নমস্কার, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার কোনো গৌরচন্দ্রিকার প্রয়োজন নেই। আমাদের সঙ্গে রয়েছেন দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ দা, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার, প্রতিদিনের দর্শকদের শুভেচ্ছা। দিলীপ দা, প্রথম প্রশ্ন, দুর্গাপুর বর্ধমানের হাওয়া কিরকম বুঝছে? হাওয়া নয়, এখন তো ঝড় হয়ে গেছে। একদিকে গরম হাওয়া লু বইছে 45-46 টেম্পারেচার, আর এদিকে বিজেপির হাওয়া বইছে। তো সেই এক তো গরম হাওয়াতে জোড়া ফুল শুকিয়ে যাচ্ছে। আর আমি এটা দেখলাম বর্ধমানে গ্রামে গ্রামে যত পুকুর, সব পুকুরে পদ্মফুল, আর খুব পদ্মফুল ফুটে আছে। আমি গেলেই লোকে আমাকে গোছা গোছা পদ্মফুল দিচ্ছে। আভাসটা বুঝতেই পারছেন। মানে মেদিনীপুর চেনাগড় ছিল, সেখান থেকে কি মানে একটা নতুন কেন্দ্রের লড়াইটা আরও কঠিন হবে? যারা রাজনীতি করে, যারা নেতৃত্ব দেয় পলিটিক্সে, রাজ্য স্তরে, প্রদেশ স্তরে, তাদের নিজের জায়গা বলে কিছু থাকে না, সব রাজনীতি করে। আমিও 40 বছর ধরে ঘুরে বেড়িয়েছি সারা প্রদেশের মধ্যে এসে। সব জায়গায় আমি সমান মনে করি, গেছিও বারবার, লোকে অ্যাকসেপ্টও করে নিয়েছে আমাকে, সেখানে এটা কোনো নতুন ব্যাপার নয়। আর রাজনীতি করতে হলে সব জায়গায় লড়াই করে যে তার মানসিকতার দরকার আছে। আপনার প্রচারে একটা অভিনব ব্যাপার দেখছি, একদিন লাঠি গদা, হকি স্টিক, মানে এটা কি বার্তা দিতে চাইছেন আপনি দিলীপ দা? বার্তা না, লোকে আমাকে দেয়, আমি থোড়ি না কিনি, আমি তো চপ্পলও কিনি না, লোকে দেয় আমাকে, যা দেয় আমি এটা ইউজ করি। কারণ ওরা মনে করছে যে লাঠি গদা আমার হাতেই শোভা পায়, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, তো লোকে ওই জিনিসই আমাকে দেয়। অন্য জিনিস আমাকে পেনও দেয়, কেউ কেউ শাঁখও দেয়, অনেক ফটো মূর্তিও দেয়, দেখতে পাচ্ছেন বাড়িতে রাখা আছে। কিন্তু এইগুলো দেওয়ার পিছনে তাদের বিশেষ উদ্দেশ্য, পশ্চিমবাংলায় যে অসুর রাজ চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ধরনের শস্ত্রের প্রয়োজন আছে, তাই তারা দেন আমার হাতে, দেখে তারা খুশি হন। মানে এই যে লড়াইটা হচ্ছে তার বিরুদ্ধে অস্ত্র হচ্ছে হকি স্টিক, লাঠি গদা, সেটাই তো ইউজ হচ্ছে। দেখুন না, গ্রামে গ্রামে কালকে সভা করে ফিরছে আমাদের কর্মীরা, কে ঢিল মারছে, ইট মারছে, ঢিল মারছে। তো সেখান থেকে AK-47 বন্দুক লাগবে না, সেখানে এগুলোই লাগবে। গ্রামে গঞ্জে লড়াই হচ্ছে, এগুলোই লাগবে, আর সেগুলো দরকার আছে, আমরা যেন প্রস্তুত থাকি। কুণাল ঘোষকে তার পদ থেকে সরানো হলো, আপনি বলেছেন আপনি নাকি কুণাল ঘোষের জন্য দুঃখিত। হ্যাঁ, অনেকবার উনি আমার জন্য খুব সিম্প্যাথি ব্যক্ত করেছেন, আমার নাকি পার্টি সম্মান দিচ্ছেন, আমাকে সাইড করা আছে, ইত্যাদি ইত্যাদি। তো উনি তো মাঝখানে ছিলেন, হঠাৎ সাইড হয়ে গেলেন, সেজন্য আমার মনেও কষ্ট হলো। বন্ধু মানুষ, একটু সমবেদনা হলো মনে যে আজ তো কিছুই থাকলো না ওনার হাতে, আমার তো এমপি পদটা আছে। দিলীপ দা, একটা সাক্ষাৎকারে আপনি বলেছেন যে আপনি যদি রাজ্য সভাপতি থাকতেন তাহলে লোকসভার মানে ভোটে লড়াইটা আরও জোরদার হতো। মানে যারা এখন আছে তারা কি কোথাও গিয়ে লড়াইটা জোরদার করতে পারছে না? এখন তাদের যেটা মনে হয়েছে যেভাবে লড়াই করা দরকার, আজকে আমাদের পার্টিতে 70 জন MLA, 18-20 জন MP, এত নেতা আছেন, বিরোধী দলের নেতা বিধানসভায়। তো এখন লড়াইটা একেবারে গ্রাসরুটে চলে গেছে। তখন লড়াই যখন আমি করেছি তখন তো আমাকেই সামনে থাকতে হয়েছে, লড়াই করতে হয়েছে সবাইকে নিয়ে, অত নেতাও ছিলেন না, এত মুখও ছিল না। তখনকার লড়াই এরকম ছিল, তখন একটুখানি বেশি ঝাঁঝালো লড়াই ছিল। এখন মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে আমাদেরকে, স্ট্র্যাটেজি তৈরি করে ভোট জেতা। তো পাল্টেছে হয়তো, সে অনেকে আমাকে বলছেন সেরকম ঝাঁঝ নেই, এটা ঠিকই, ঝাঁঝ সেরকম দরকারও নেই হয়তো। মানুষ যাকে অ্যাকসেপ্ট করে নেয়, অ্যাকসেপ্ট করার আগে পর্যন্ত আমাদের যোগ্যতা ক্ষমতা দেখাতে হয় যে আমরা লড়াই করে পারবো। তাই লড়াইটা ঝাঁঝালো ছিল তখন। তো সেই হিসাবে যারা চর্চা আলোচনা করছেন, আমি তাই বলেছি যে হ্যাঁ, এটা ঠিক যে আমি তো আর ঠান্ডা লড়াই করি না, গরম লড়াই করি, আর সেটা বর্ধমানে গেলে দেখতে পাবেন। মানে আপনি যেটা বলতে চাইছেন যে আজ এখন আর ঝাঁঝালো লড়াইয়ের দরকার নেই, সাংগঠনিকভাবে লড়লেই বিজেপি সাফল্য পাবে। সংগঠন আছে, নেতা আছে,
তখন একজনকেই পার্টির বিষয় তুলে ধরতে হতো সব জায়গায়, পাবলিকের সামনেও মিডিয়াতেও। আমি যা বলতাম, আমি যেটা করার সেটাই হতো। হয়তো হাজার নেতা, তাদের খবর হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, তো সেই জন্য আজ পার্টির বিস্তার বেড়ে গেছে। তখন ওই ধরনের নয়, কার্যপদ্ধতি পরিবর্তন হয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে একটা শ্লীলতাহানির অভিযোগ এসছে, আপনার কি প্রতিক্রিয়া? একদম চাঁচা ছোলা প্রতিক্রিয়া। আমি দিয়ে দিচ্ছি প্রতিক্রিয়া। এগুলো হচ্ছে সমস্ত চক্রান্ত। রাজ্যপালকে আটকাবার বহু চেষ্টা হয়েছে। এর আগের রাজ্যপালকেও তার নামে যা নয় তা বলা, তাকে গো ব্যাক করা, কালো পতাকা দেখা, গাড়ি আটকানো, ইনার সঙ্গেও হয়েছে। কিন্তু ইনারা যারা আছেন তারা খুবই অফিসিয়েন্ট। তারা এই যে আসরিক শক্তি, যারা লুটেরা, তাদের চাপে আসেননি, তাই তাদের চরিত্রহরণ করার চেষ্টা খুবই জঘন্যতম চক্রান্ত। আর যে মহিলারা এর মধ্যে যুক্ত হয়েছেন, তারা নিজেদের গরিমাকে নষ্ট করছেন। আপনি কি সত্যি বিতর্ক ভালোবাসেন? রোজ কোনো না কোনো বিতর্কে আপনি শিরোনামে আসেন। আমি বললে যদি বিতর্ক হয়তো আমি কি করব? আমি যেটা ঠিক মনে করি সেটা পরিষ্কার করে বলি, বাকি তো আমি লুকিয়ে বলি না, বাড়িতে গিয়ে বলি না, আমি ক্যামেরার সামনে বলি, আর লোকে এটা অ্যাকসেপ্ট করে। মানে আপনি বলছেন যে আপনার বিতর্কটাই আপনার টিআরপি? বিতর্ক তো আপনি করবেন, আমি কেন বিতর্ক করবো? আমি তো স্টেটমেন্ট দেবো। আপনার টিআরপির জন্য আপনি বিতর্ক তৈরি করেন। দিলীপ ঘোষের কোনো টিআরপির দরকার নেই। যে ভাষা প্রয়োগের জন্য আপনাকে রোজ কমিশন থেকে আপনাকে সতর্ক করা হয়েছে, তারপরেও তো দিলীপ ঘোষ বদলায়নি। না, যাকে কেন্দ্র করে এই ভাষা প্রয়োগ করছে তারা বদলেছে কি? তাদেরকে বদলে দেওয়ার জন্য আমি এসেছি, আর বদলাবই। কীর্তি আজাদের থেকে জুন একটু বেশি ভালো প্রতিপক্ষ হতো না? আমি তো কাউকে প্রতিপক্ষ মনে করছি না। ওখানে 1.5 লাখ ভোটে এগিয়েছিলাম, এখানেও 1.5 লাখ ভোটে এগিয়ে আছি। কেউ প্রতিপক্ষই নেই। যাদেরকে সমাজই স্বীকার করেনি, যাদের সমাজে কন্ট্রিবিউশন কী আছে বলতে হবে। একটা নাম নিয়ে চলে এলে হবে না তো। এখানকার মানুষ কেন তাদেরকে ভোট দেবে? কেন অ্যাকসেপ্ট করবে? সুখে দুঃখে দেখেছে কাউকে? নেই। এখন আমার প্রতীকে জিততে হবে। আমি 42টা আসনে জিতছি বলে কেউ যদি জিততে যায়, তাহলে বাকিদের কোনো গুরুত্বই নেই। বিধানসভায় তাই দেখেছি, লোকসভায় তাই দেখেছি। এবার ওই নামটাও আর চলবে না। কীর্তি আজাদের থেকে যদি জুন হতো, গ্ল্যামার ফ্যাক্টরে অনেক লড়াইটা বেশি ভালো হতো না? হ্যাঁ, হতে পারতো। আমার গ্ল্যামার কি কম আছে নাকি? দিলীপদা সংবাদ প্রতিদিন সাম্প্রতিক আপনার মায়ের একটি সাক্ষাৎকার নিয়েছে, এবং আপনার মা জানিয়েছে প্রেম তো দূর, দিলীপ কোনোদিন কোনো মেয়ের সঙ্গেই কথা বলেনি। আপনার জীবনে কি তাই জন্য প্রেম এলো না? দেখুন, আমি গ্রামের ছেলে, পড়াশোনা করেছি গ্রামের স্কুলে, তারপরে শহরে এসেছি। আরএসএসের সঙ্গে যুক্ত ছিলাম। আরএসএস কেবল পুরুষদের সংগঠন। ঠিক একই মতাদর্শে অন্য মহিলাদের সংগঠন আছে, সেজন্য মহিলাদের সঙ্গে কাজ করার মেলামেশার সুযোগ নেই। কিন্তু পরিবারে তো মহিলারা আছেন। খাওয়ান কে আমাদেরকে? খাওয়া দাওয়া দেখাশোনা করেন মা থেকে আরম্ভ করে আজকে বহু মায়েরা আছেন। আমি যখন গ্রামে যাই, প্রতিদিনই গ্রামে থাকি, খাই, কারো বাড়িতে থাকি, তারা যত্ন করে খাওয়ান। আমি কি খাই খোঁজ নেন, অনেক রান্না করেন যাতে আমি খাই। তো মহিলা, অর্ধেক তো মহিলা সমাজে, তাদের সঙ্গেই থাকতে হয়। কিন্তু এখন পার্টিতে আমাদের হাজার হাজার মহিলা কর্মী আছেন, কাজ করতে অসুবিধা নেই। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে বাকি যারা নিজের জীবনকে ভাবে, আমি নাই, আমি একটা মিশন নিয়ে কাজ করেছি, তো সেইভাবে জীবনকে তৈরি করেছি। আমার মনে হয় তাদের কারো অসুবিধা হয়, আমারও কোনো অসুবিধা হয় না, অন্য কারোর কোনো অসুবিধা হয় না। তো সাধারণভাবে যে মানুষ ভাবে খাওয়া দাওয়া, চাকরি বাকরি, বিয়ে থা, ছেলে মেয়ে, ব্যাস এটাই জীবন। আমি তার থেকে আলাদা জীবনযাপন করি। দিলীপদা আপনি এখন প্রচারে বেরোন, হাজার হাজার মহিলা তো আপনার সাথে সেলফি তুলতে যায়। আসেন মহিলা, তারা মনে করেন যে লোকটা ঠিক আছে, কথাবার্তা, মন মুখ এক আছে, সমাজের জন্য কাজ করে, একে বিশ্বাস করা যায়। আর আপনারা সারাদিন টিভিতে পেপারে দেখাবেন তো লোকে ভাবছে বিরাট বোধহয় সেলিব্রিটি, সেই জন্য ছবি তোলে। মানে কাগজে দেখায় বলে দিলীপ ঘোষ সেলিব্রিটি না হলে? তাহলে দিলীপ ঘোষকে জানতো কী করে? মিডিয়া না দেখালে? তার জন্য তো মিডিয়া আমাকে করেছে, ভালোভাবে করুক আর খারাপভাবে করুক, আমাকে তুলে ধরেছে মিডিয়া। নাহলে লোকের কাছে আমি পৌঁছলাম কী করে? তাও আমি যে কোনো এমপি চাইতে বেশি গ্রামে আমি পৌঁছেছি। আমার পুরনো ক্ষেত্রেও প্রায় সব গ্রামে, আর নতুন ক্ষেত্রেও অর্ধেকের বেশি গ্রামে পৌঁছে গেছি 1 মাসের মধ্যে আমি। দিলীপদা সাম্প্রতিক দেখছি আপনি আপনার কর্মীদের ওপরে রেগে যাচ্ছেন। এইটা কিন্তু আগে আপনাকে কোনোদিন করতে দেখা যায়নি। সাংগঠনিক কোনো দুর্বলতা দেখতে পাচ্ছি না? তার কারণ আগে যে কর্মীদের সঙ্গে আমি কাজ করেছি তাদেরকে আমরা 2-3-4 বছর ধরে তৈরি করেছি, ট্রেনিং দিয়েছি। বর্তমান যে সংগঠনের কর্মীরা আছেন তারা এখন নূতন, এবং গত 3 বছর বিধানসভার পরে যে অত্যাচার ইত্যাদি হয়েছে, তারা প্রোগ্রাম করেনি। যেভাবে ট্রেনিং হয়, যেভাবে আমাদের সাংগঠনিক বৈঠক হয়, সেখানে শেখানো হয়, সেটা কেউ করেনি। তারপরে তারা আজকে যে এত বড় নির্বাচনের চাপ নিতে পারছে না, এগোতে পারছে না, প্ল্যানিং করতে পারছে না, ঢিলে হয়ে যাচ্ছে। আর আমার ফার্স্ট কাজ করার অভ্যাস, বিফোর টাইম আমি পৌঁছাই সব জায়গায়। আপনি দেখবেন যেখানে টাইম দেওয়া থেকে নেতারা 1-2 ঘন্টা পরে যায়, লোকে ক্লান্ত হয়ে বাড়ি চলে যায়, তারপরে নেতা মন্ত্রীরা যায়। দিলীপ ঘোষ আগে গিয়ে দেখে যে ঠিক আছে এখানে ব্যবস্থা, আর কেউ না করলে আমি তাকে চমকাই।
তো আমার সঙ্গে কাজ করতে হলে এইভাবে কাজ করতে হবে, বাকিতে যার সঙ্গে যা করার করো। তো এই জন্য কিছু সমস্যা হচ্ছে, তারা পিক আপ করতে পারছে না, সঙ্গে টাইম নেই। আমার কাছে সময় কম ছিল 1.5 মাস, তার মধ্যে আমি সব কাম করতে চাই, তার জন্য প্ল্যানিং ঠিক হওয়া উচিত। যখন কোনো ভুল ভ্রান্তি করছে তখন তাকে বলছি। তাহলে তো এটা সাংগঠনিকভাবে এটা বিজেপির ব্যর্থতা দিলীপদা। ব্যর্থতা নেই, সংগঠন বাড়তে থাকে, নতুন লোক আসতে থাকে, তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাই। এভাবে তো সারা দেশে বিজেপি এগিয়েছে। 2021-এ সংবাদ প্রতিদিন ডিজিটালকে আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে শিল্পী এবং বুদ্ধিজীবীরা রাজনীতি করতে হলে আপনি রোগড়ে দেবেন। আপনার বিরুদ্ধে কাকতালীয়ভাবে হলেও 2024-এ প্রার্থী একজন তারকা, কি বলবেন? কোন তারকা? কে তারকা? মানে কজন নাম জানে? আপনি রাস্তায় জিজ্ঞেস করুন তো, এদের জিজ্ঞেস করুন তার নাম কে জানে, তার কন্ট্রিবিউশন কেউ জানে? কিচ্ছু না। এরা কোনো একটা নাম ভাঙিয়ে করে খেয়েছে। যতদিন বিজেপিতে উনি ছিলেন, বিজেপি পদ্মফুলে জিতেছেন, যেই ছেড়েছেন জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, আর বিজেপি তাকে তাড়িয়ে দিয়েছে ইনডিসিপ্লিন বলে। সে দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়াই করতে আসছে, এখানে উল্টাপাল্টা বলছে। পশ্চিমবাংলার লোক স্বীকার করে নেবে, যান বর্ধমানে জিজ্ঞেস করুন, কেউ স্বীকার করবে না, তার পার্টির লোকেরা স্বীকার করে না। মানে বলছেন তার 83 বিশ্বকাপের জয় ইত্যাদি, মানে মানে কিছু তিনি বলেছেন তার কন্ট্রিবিউশন একজনকে নাকি আউট করেছিলেন বোলার হিসেবে, সে হচ্ছে ম্যালকম মার্সান। আপনি হয়তো নাম শুনেছেন, ম্যালকম মার্সান কটা রান করেছেন জীবনে, তিনি ফার্স্ট বোলার ছিলেন, আগুন ঝরাতেন, তাকে আউট করা সহজ। তো এই যদি একজন বিশ্বকাপারের কন্ট্রিবিউশন হয় আর তার জন্য ভোট চান, কে দেবে? দিলীপদা, দুর্গাপুর বর্ধমানে আপনি লড়ছেন বলেই কি পানাগড়ের তাপমাত্রা 44-46 ডিগ্রিতে ঘোরাফেরা করছে লোকজনের, তাই মত? আমার পুরনো ক্ষেত্র মেদিনীপুরও হাইয়েস্ট দেশের মধ্যে 46-47 আছে। ওখানে একটা এয়ারবেস আছে কলাইকোন্ডা, সেখানে। আর এখানে এয়ারবেস আর মিলিটারি বেস আছে পানাগড়, সেখানে 45-46 হয়েছে। জানি না, আমার নামের সঙ্গে তাপমাত্রা বোধহয় যুক্ত হয়ে যায়। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে এই 42টা আসনের মধ্যে সিংহভাগ আসন নাকি সুপারিশ করেছেন শুভেন্দু অধিকারী, এবং বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর বিজেপি বনাম বাকি বিজেপি একটা ঠান্ডা লড়াই চলছে, এটা কতটা সত্যি? আমার জানা নেই, আমি তখন সভাপতি ছিলাম, আমি এখানেও ইলেকশন কমিটির মিটিং করে লিস্ট নিয়ে যেতাম, পার্লামেন্ট বোর্ড যে ফাইনাল করে সেখানে আমরা কথা বলতাম। এখন আমি তাতে নেই। ইলেকশন কমিটিতে অনেক নাম এসেছিলো, প্রচুর নাম, ডজন। তো তার মধ্যে কারা সিলেক্ট হবে, প্রেসিডেন্ট, এলওপি, আমাদের সংগঠন মন্ত্রী, এরা পার্লামেন্টারি বোর্ডে গেছেন, তারা নাম বলেছেন, সেই অনুযায়ী ফাইনাল হয়েছে। এখন কার সুপারিশ কী হয়েছে এটা আমার পক্ষে জানা সম্ভব নয়, পার্লামেন্টারি বোর্ড ব্যাপারটাকে ফাইনাল করে। একটা র্যাপিড ফায়ার খেলবো, 5টা প্রশ্ন। শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার? দুজনই আমাদের পার্টির সম্পদ, দুজন মিলেই এগোচ্ছেন পার্টিকে নিয়ে, দুজনকে দরকার আছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ না সাংসদ দিলীপ ঘোষ? দুটো তো একসঙ্গেই করেছেন, আপনি সবেতেই দুটো দুটোই আছে, আর দুটোই আমি একসঙ্গে আছি। আপনার বেশি পছন্দ? না, আমি তো ইলেকশন লড়ার লোক নেই, আমি সংগঠন করার লোক। আমাকে মহামন্ত্রী বানানো হলো, আমাকে প্রেসিডেন্ট বানানো হলো, আমি খুব কাজ করছিলাম। তা বলছি ইলেকশন লড়তে হবে, দুবার লড়ানো, সেটাও জিতে দেখিয়ে দিলাম। তো আমি করতে করতে সব শিখেছি আর প্রমাণ দিয়েছি, আবার পরীক্ষা দিচ্ছি, দিতেই থাকবো। দেব না রচনা? আমি তো সত্যি বলতে গেলে যা রচনা পড়ছি, ভালো এমুজমেন্ট চলছে, রাজনীতিতে একটু গরমের মধ্যে লোকে হাসির খোরাক পাচ্ছে। দেব রাজনীতি করতে আসেনি, তাকে নিয়ে আসা হয়েছিল, এখন তিনিই সবচেয়ে বড় সেলিব্রিটি। এখন টিএমসিতে মমতা ব্যানার্জিরও আজকে টিআরপি ডাউন, বাকি তো কেউ নাই। আজ বেচারা দেবকে সব ছেড়ে ছুড়ে চাপের চোটে রোদ্রে ঘুরে প্রচার করতে হচ্ছে, কারণ তাদের কাছে কোনো মুখ নেই। দেব আজকে অভিনেতা থেকে রাজনেতা হয়ে গেল রাতারাতি, কিছু রাজনীতির কাজ না করেই। আজকে তার সামনে ঘাটালের লোকেরা বিক্ষোভ দেখাচ্ছে, কারণ ঘাটালে 10 বছর কিছু করেনি। ঘাটাল থেকে তাকে বোধহয় বাঁচাবার জন্য জানি না কেন নিয়ে যাওয়া হয়েছে, কারণ টিএমসির আজকে ক্যান্ডিডেট নেই, নেতা নেই, তাই গুজরাট থেকে, বিহার থেকে, দিল্লি থেকে ক্যান্ডিডেট আনতে হচ্ছে, আর মেদিনীপুর থেকে বেচারা অভিনেতাকে নেতা বানিয়ে উত্তরবঙ্গে নিয়ে যেতে হচ্ছে। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি কোনো পার্টির, কোনো ক্লাবের সমর্থক ছিলাম না কোনোদিন, খেলা দেখতাম, এখন ক্রিকেট বেশি দেখি, আইপিএল দেখছি। আইপিএলে কাকে সাপোর্ট করছেন আপনি? কেকেআরকে সাপোর্ট করা উচিত, আমাদের টিম, কিন্তু টিম বলে কিছু নেই, তো সেই প্লেয়ারই ঘুরে ঘুরে সব টিমে খেলে। তো যাই হোক, এবারে কেকেআরের পারফরমেন্স ভালো, আমি আশা করব তারা চ্যাম্পিয়ন হবে। সেরা ক্রিকেটার মানে ফেভারিট ক্রিকেটার এখনকার দিনে? এখনকার দিনে ধোনি রিটায়ার্ড হয়ে গেল, বিরাট নিঃসন্দেহে ভালো, রোহিত ভালো, নূতনদের মধ্যে শুভমন গিল বা এই যে আমাদের যারা পন্থ খেলছে, ছেলেটা যা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব ভালো রিভাইভ করেছে। তারপরে যশস্বী জয়সওয়াল, খুব ভালো ভবিষ্যৎ আমাদের দেশের ক্রিকেটের জন্য আসছে, লাগাতার আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব, এরকম অনেক ভালো ছেলে আসে। নিরামিষ না মাছ ভাত? আমি
এক সময় সবই খেতাম, তারপরে সব ছেড়ে দিয়েছিলাম মাছ পর্যন্ত, আন্দামান নিকোবরে থাকতে। আবার এখানে এসে মাছ খাওয়া শুরু করেছি। ওই কারো বাড়িতে গেলে বললে খাই, নাহলে আমি নিরামিষই খাই। এর মধ্যে সাম্প্রতিক আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনি গান গাইছেন, না গান গাইবেন প্লিজ? আমি তো এই গান গাইতাম না, এখন নির্বাচনের ঠেলায় গাইতে হচ্ছে। আমি দেশভক্তি গান চিরদিন গিয়েছি। যেই তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, এভাবে সংগঠন করেছি। বীরত হিম্মত কভি না হারো, এসব গান গেয়ে লোককে উৎসাহ দিয়েছি। আজ পরিস্থিতি এমন তৈরি হয়েছে, আমার প্রতিপক্ষের জন্য আমাকে গান গাইতে হবে। দু লাইন সে তো সবাই শুনেছেন, আরেকবার গান ভাইরাল হয়েছে। দিলীপ দা আরেকবার। परदेसी परदेसी जाना नहीं, हमें छोड़ के मुझे छोड़ के। আমি টিএমসি লোকেদের জন্য গানটা গেয়েছিলাম যে আপনাদের এই গানটা গাইতে হবে কদিন পরে, সাবধান থাকুন। অনেক অনেক ধন্যবাদ দিলীপ দা, আপনি সময় দেওয়ার জন্য। আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে অরিঞ্জয় বোস, কলকাতা।